ঘটনার শুরু দেখা যায় ইন্দোনেশিয়ার একটি গ্রামে কুস্তি খেলার আয়োজন হয়েছে। সেখানে দুজনের মধ্যে প্রতিযোগিতা হচ্ছে। একজনের নাম আর্য। এখানে আমরা গল্পের মূল চরিত্র সুজানা নামের মেয়েটাকেও দেখতে পাই, যে খেলা দেখছিল। যদিও সেখানে আর্য নামের ছেলেটি পেরে উঠছিল না সেই লম্বা লোকটার সাথে, কিন্তু সে যখন সুজানাকে দেখে একবার, তার ভেতরে শক্তি যেন আরও বেড়ে যায়, আর সে জিতে যায় সেই কুস্তি খেলা। পুরস্কার হিসেবে একটা ছাগল পায় সে। এখানে বলে রাখা ভালো, আর্য আর সুজানা তারা দুজন দুজনকে অনেক আগে থেকেই অনেক ভালোবাসে, এমনকি বিয়ে করার প্ল্যানিংও চলছে। তারা যখন বাড়ি ফিরছিল, সুজানা তখন আর্যকে বলে, এই ছাগলটা বিক্রি করে দাও, অনেকটা টাকা পাবে। কিন্তু দেখা যায় আর্য বলে, না, এটা আমি বিক্রি করব না, আমাদের বিয়ের সময় তাকেই রান্না করা হবে। যাই হোক, আর্য সুজানাকে তার বাড়িতে পৌঁছে দিলে সেখানে আমরা দেখতে পারি অনেকগুলো লোক সুজানার বাড়ি ঘেরাও করেছে, তার বাবা মাকে শাসাচ্ছে। আর্য আর সুজানা এগিয়ে যায় এবং জিজ্ঞেস করে কি হয়েছে। ওই লোকগুলো সুজানাকে বলছিল, তোমার বাবা আমাদের মালিকের সাথে বাজি খেলেছিল আর হেরে গিয়েছে, আর বাজিটা রেখেছিল তোমাদের বাড়ি, ধানের জমি, এসবের ওপর। এখন আমরা এগুলোই নিতে এসেছি। সুজানা তখন অনেক মন খারাপ করে তার বাবাকে বলে, তুমি না আমাকে কথা দিয়েছিলে কখনো আর এসব খেলবে না। সেখানে কোনোভাবেই সেই লোকগুলোকে আটকানো যাচ্ছিল না। সুজানা তখন বলে, আপনারা থামুন, আমাদেরকে কিছু সময় তো দিতে হবে আপনাদের পাওনা পরিশোধ করতে। কিন্তু সেখানে লোকগুলো বলছিল, আমরা যদি খালি হাতে চলে যাই তাহলে কি জবাব দেব জমিদারকে। তখন দেখা যায় আর্য তার পুরস্কার পাওয়া ছাগলটা তাদেরকে দিয়ে দেয়, আপাতত জমিদারকে মানানোর জন্য। সুজানা সেখানে মানা করলেও কিছু করার ছিল না। পরদিন সকাল আমরা দেখতে পারি সুজানা সহ তার পরিবারকে গ্রামের জমিদার রাডেন তার বাড়িতে দাওয়াত দিয়ে নিয়ে গিয়েছে, আর তাদের সামনে আগামীকাল রাতে আর্যের দেয়া ছাগলটা ফ্রাই করে এনে রাখা হয়। সুজানার বাবা বলতে থাকে, হুজুর, আপনি আমার কাছে অনেক পাওনা, কিন্তু এত আতিথ্যতা কিসের জন্য তা বুঝতে পারছি না, আর আমি জানি না কিভাবে আপনার সব টাকা পরিশোধ করব। রাডেন বলে, আমি তোমাদেরকে এখানে পাওনা টাকা আদায়ের জন্য দাওয়াত দেইনি, তোমাদের সব কিছু দখল করে আমি আর কি পাব। পৃথিবীতে আমার যা কিছু রয়েছে তা অনেক বেশি, আমার জন্য সব কিছুই রয়েছে, শুধু একটা জিনিস বাদে, আর সেটা হচ্ছে আমার উত্তরাধিকারী, যে পরবর্তীতে আমার সব কিছু ভোগ করবে, মালিক হবে। সে আরও বলে, সুজানা অনেকটা বড় হয়েছে, তাকে নিশ্চয়ই তোমরা বিয়ে দেওয়ার জন্য চিন্তাভাবনা করেছ। সুজানা বলে, আপনি যা বলতে চান স্পষ্ট করে বলুন। রাডেন হেসে বলে, দেখা যাচ্ছে সুজানা মামনি স্পষ্ট কথা বলা খুব পছন্দ করে। আচ্ছা, বলছি, আমি চাই তোমাকে বিয়ে করতে, আমার উত্তরাধিকারীর জন্য। তবে মনে রেখো, এইটা আমার কোনো প্রস্তাব নয়, প্রস্তাব হিসেবে নিলে ভুল হবে। বাড়ি, জমা, জমির পাওনার বিষয়টা কিন্তু মাথায় রেখো। সেখানে জমিদারের এই প্রস্তাব প্রত্যাখ্যান করার কোনো শক্তিই ছিল না কারো। সুজানা তার পরিবারের জন্য সেখানে সম্পূর্ণ অসহায় হয়ে যায়। যদিও রাডেনের স্ত্রী মিনাতির এই বিষয়টা মোটেও পছন্দ হচ্ছিল না। যে যত কথাই বলুক, সতীনকে মেনে নিবে এমন মহিলা পৃথিবীতে নেই বললেই চলে। যেহেতু এখানে কারো সাহস নেই কিছু বলার বা করার, সেদিন সন্ধ্যার সময় শুরু হয় বড় করে বিয়ের আয়োজন। এলাকার জমিদারের বিয়ে বলে কথা, অনেক ভালো করে আয়োজন করা হয়েছে। মণ্ডপে রাডেন সুজানার হাত ধরার চেষ্টা করছিল, এতে সে খুব অস্বস্তি বোধ করছিল। যতই হোক, ভালোবাসার মানুষকে ছেড়ে এমন বুড়ো লোককে বিয়ে করতে হচ্ছে, এটা সে মন থেকে কোনোভাবেই মেনে নিতে পারছিল না। আর তখনই আমরা দেখতে পারি তার বয়ফ্রেন্ড আর্য সেখানে মদ খেয়ে মাতাল হয়ে উপস্থিত হয়। তাকে আটকাতে রাডেনের লোকেরা তখন তাকে মারতে শুরু করে। তখন তাকে বেঁধে জমিদার রাডেন চাবুক মারতে শুরু করে। সুজানা তো এসব দেখে কান্না করছিল। সেখানে রাডেন আর্যের হাত কেটে ফেলতে চাইছিল, কেন সে তার স্ত্রীর দিকে হাত বাড়িয়েছে এই বলে। সেখানে সুজানা তখন আর্যের সামনে পড়ে যায়, রাডেনকে বলে, প্লিজ, তুমি যেভাবে চাইবে আমি সারা জীবন তোমার সাথে সেভাবেই থাকব, সব কথা অক্ষরে অক্ষরে পালন করব, তোমার দাসী হয়ে থাকব, তাও তাকে ছেড়ে দাও। এই কথাতে আমরা দেখতে পারি আর্যকে রাডেন ছেড়ে দেয়, আর সুজানাকে ধরে ঘরে নিয়ে যায় আর তার সাথে বাসর শুরু করে। এর পরের দিনের কথা, সেদিনও রাডেন সুজানা মানে তার দ্বিতীয় বউয়ের সাথে ঘুমাতে যাচ্ছিল, কিন্তু তার প্রথম স্ত্রী মিনাতি বলছিল, ওগো, তুমি কি আজও আমার সাথে থাকবে না? রাডেন বলে, না, তুমি তো জানো আমি কি কারণে এটা করছি, আমাদের উত্তরাধিকারী প্রয়োজন, যেটা তুমি দিতে পারবে না। সেখানে মিনাতি বলছিল, নাকি তুমি তাকে ভালোবেসে ফেলেছ। সেখানে কিছু না বলেই রাডেন চলে যায়। এরপর দিন সকালে আমরা দেখতে পারি মিনাতি বাড়ির কাজের লোক রাতিহকে দিয়ে একটা চিরুনি আনায় এবং তাকে চলে যেতে বলে সেখান থেকে।
দেখা যায় সেই চিরুনিতে অনেকগুলো চুল লেগেছিল, আর এটা ছিল সুজানার চিরুনি। এদিকে সুজানা যখন ঘুমাচ্ছিল তখন সে খেয়াল করে তার কাঁথার নিচে যেন কিছু একটা রয়েছে, আর সে কাঁথা সরাতেই দেখতে পারে অনেকগুলো সাপ সেখানে পড়ে রয়েছে। সে তো খুবই ভয় পেয়ে যায়, সেখান থেকে নামতে চায়, কিন্তু এ কি, ফ্লোরের মধ্যেও রয়েছে অজস্র সাপ, কিন্তু এগুলো কিভাবে এখানে এলো? সে ভয় পেতে পেতে কোনোভাবে সেই ঘর থেকে বের হয়। কিছুদিন পর আমরা দেখতে পারি গ্রামের সবাই একটা জায়গায় উপস্থিত হয়। রাডেন সুজানাকেও সেখানে নিয়ে আসে। এই গ্রামে প্রতি বছরই ভালো ফসল হলে সেই আনন্দে অনুষ্ঠান করা হয়, বিষয়টাকে উদযাপন করা হয়। সেখানে সবার উদ্দেশ্যে রাডেন বক্তব্য দিচ্ছিল, এই বছর ফসল খুব ভালো হয়েছে, এর সাথে আপনাদের আরও একটি খুশির সংবাদ দেওয়া যাক। আমার দ্বিতীয় স্ত্রী সুজানা ইতিমধ্যেই গর্ভবতী, সবাই দোয়ায় রাখবেন যেন আমার উত্তরাধিকারী সুস্থভাবে পৃথিবীতে জন্মায়। গ্রামের লোক সবাই তো অনেক খুশি। তার সাথে দেখতে পাওয়া যায় দূর থেকে এসব কথা শুনছিল আর্য। নিজের প্রেমিকা গর্ভবতী এখন, এটা শোনার পর মনের অবস্থা যেমন হওয়া উচিত তারও ঠিক তেমনটাই হয়েছে। কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছিলাম রাডেনের প্রথম বউ মিনাতির এই বিষয়টা খুব একটা পছন্দ হয়নি। আর দেখা যায় সে সন্ধ্যার সময় চলে যায় গ্রামের শেষে একটা কবিরাজ জায়ার ডেরায়, এবং সেখানে বলে, তোর সাপগুলো কোনো কাজ করেনি সেদিন। তখনই আমরা বুঝতে পারি সুজানার চিরুনি থেকে চুল নিয়ে সেদিনই কালো জাদু করা শুরু হয়েছিল তার ওপর। মিনাতি জায়া কবিরাজকে বলছিল, এমন কিছু করো যাতে এই মুখ পুরিটা আর না বাঁচে। এদিকে দেখা যায় সুজানা তখন চা খাচ্ছিল, হঠাৎ করে তার গলার মধ্যে খারাপ লাগছিল, আর তখনই গলা থেকে বের হয়ে আসে অনেক লম্বা চুল, যা সে দেখে একদমই হতভম্ব হয়ে যায়। এগুলো কি হচ্ছে সে ভেবে পাচ্ছিল না। রাতিহ সুজানাকে নিয়ে সেদিন বাজার করছিল, তখন সে লক্ষ্য করে সেখানে কাজ করছে আর্য। এটা দেখে তার সাথে কথা বলার জন্য সে সামনে যায়, কিন্তু আর্য তাকে দেখে সেখান থেকে চলে যেতে চাইছিল। সুজানা তার পেছন পেছন যায় এবং আর্যকে থামায়, বলে, কেমন আছো আর্য? আর্য পরে, কেমন থাকার কথা তুমি জানো না? নিজের ভালোবাসার মানুষকে অন্য কারো সন্তানের মা হিসেবে দেখতে পাওয়া কেমন লাগতে পারে আমার? সুজানা বলে, আমি এখনও তোমাকে ভালোবাসি জানো, তুমি তো বোঝোই যা করেছি সব আমার পরিবারের জন্য। তুমি যদি এখনও আমাকে ভালোবেসে থাকো তাহলে আমাকে একটা সাহায্য করো। আর্য বলে, কি সাহায্য? সুজানা বলে, আমার মনে হয় আমি সেই বাড়িতে নিরাপদ নই, সব সময় অদ্ভুত সব বিষয় ঘটতে থাকে। আমি অনেক সময় অনেক সাপ দেখতে পাই, এবং সেদিন তো গলা থেকে চুলও বের হয়েছে, তার মনে হচ্ছে তাকে কেউ কালো জাদু করেছে। সে বলছিল, প্লিজ তুমি আমাকে সাহায্য করো। আর তখনই সেখানে জমিদার বাড়ির কাজের লোক রাতিহ চলে আসায় সুজানা সেখান থেকে চলে যায়। এভাবে দেখতে দেখতে চলে যায় আরও 9টি মাস। মিনাতি কবিরাজের জায়ার কাছে আবার গিয়েছে আর বলছে, তুই আমায় বলেছিলি তুই অনেক শক্তিশালী কবিরাজ, কিন্তু তার প্রমাণ কোথায়? অন্যদিকে ওই মুখপুরীর পেট দিন দিন বড় হয়ে যাচ্ছে, সে শীঘ্রই সন্তানের জন্ম দিবে, তুই দেখিস না সে এখনও মরল না কেন? কবিরাজ বলতে থাকে, আমি এইবার যে কালো জাদুটা করব এটাতে সে কোনোভাবেই বাঁচতে পারবে না, সাথে সাথেই মারা যাবে, তবে এর জন্য কিছু খরচ প্রয়োজন। মিনাতি বলে, তোর যা প্রয়োজন খরচের জন্য সব কিছুই আমি দেব, এটা নিয়ে তুই চিন্তা করিস না। কিন্তু এই খারাপ কবিরাজটা বলছিল, আমার অন্য কোনো কিছুর প্রয়োজন নেই, শুধু তোমাকে আমার সাথে রাত কাটাতে হবে। মিনাতি এটা শুনে রাজিই হচ্ছিল না, সে কবিরাজকে গালাগালি করছিল, বলছিল তুই একটা খারাপ। জায়া কবিরাজ তখন বলে, আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি অন্য কোনো কবিরাজ খুঁজে নাও। সেখানে কোনো রাস্তা না পেয়ে মিনাতি কবিরাজের সামনে নিজেকে বিলিয়ে দেয়। আর এদিকে আমরা দেখতে পারছিলাম সুজানার পেটে হঠাৎ করেই ব্যথা উঠেছে, সে রাতিকে ডাক দেয়। দেখা যায় সুজানার পা বেয়ে বেয়ে পানি ঝরছিল। অন্যদিকে দেখা যাচ্ছিল কবিরাজ ভয়ঙ্করভাবে কালো জাদু শুরু করেছে। এদিকে দ্রুত ডেলিভারির জন্য দাইমাকেও আনানো হয়। সুজানার প্রচুর কষ্ট হচ্ছিল, কিন্তু দাইমা বাচ্চাটার কোনো দেখাই পাচ্ছিল না। বাহিরে রাডেন, মিনাতিসহ সবাই অপেক্ষা করছিল কি হয় না হয়। সেই কবিরাজের ডেরায় আমরা দেখতে পারছিলাম একটা মুরগিকে সে যেভাবে কষ্ট দিচ্ছিল, এভাবে সুজানাও তেমনভাবেই কষ্ট পাচ্ছিল। সুজানার পেটের ভেতরের বাচ্চাটা এমনভাবে সেখানে নড়তে শুরু করে দেয়, দাইমাসহ রাতি খুবই ভয় পেয়ে যায়। তারা তখন সুজানাকে ছেড়ে ভয় পেয়ে দাঁড়িয়ে থাকে। ঠিক ওই মুহূর্তে সুজানার পেটটা স্বাভাবিক হয়ে যায়, আর হঠাৎ করেই পেটটা যেন পিঠের জায়গায়